What do you mean you are marrying someone else? Just answer me, Julie. দেখো রাহাত, আমি তোমাকে এখানে আমার আর শোভানের বিয়ের খবরটা দিতেই এসেছি। তাই প্লিজ সিন ক্রিয়েট করো না। সিন ক্রিয়েট করব না? আচ্ছা ঠিক আছে, তো বল, কি বলবি? সোহানকে বিয়ে? সিরিয়াসলি? তোর এতদিন ধরে আমাকে ভালোবাসাটা তাহলে কি ছিল? ইউ লাভড কি, রাইট? হ্যাঁ রাহাত, আই লাভড ইউ। আমি ভালোবাসতাম তোমাকে, খুব ভালোবাসতাম। যতবার তোমাকে ভালোবেসে পেতে চেয়েছি ততবার তুমি ফিরিয়ে দিয়েছ আমাকে। আর সোহান, ও আমাকে বড্ড ভালোবাসে জানোই তো। তুমি যতবার আমাকে দূরে ঠেলে দিয়েছ ততবারই ও আমাকে সামলেছে। আমার যখন খুব করে মন খারাপ হতো তখন ভ্রুকরে কান্না করার জন্য ওর কাঁধটা সবসময় পেয়েছি একমাত্র সম্বল হিসেবে। একতরফা ভালোবাসা নিয়ে হয়তো সংসার করতে পারতাম তোমার সাথে, কিন্তু সেটা কি সুখের হতো? তুমিই বলো। বাহ, তা এখন একতরফা হবে না তোর সাথে শোভানের ভালোবাসাটা? তোদের দুজনের সংসারটা? তুইও তো ওকে ভালোবেসে বিয়ে করবি না? হয়তো হবে একতরফা ভালোবাসার সংসার, কিন্তু কি জানো তো, সোহান আমাকে ভালোবাসে সেটা আমি বুঝতে পারি। আমি তোমাকে ভালোবাসি সেটাও সোহান জানে, আমিও জানি। তাই কোনো লুকোচুরি নেই আমাদের সম্পর্কটায়, আর আমিও ধীরে ধীরে হয়তো ওর ভালোবাসার অভ্যস্ত হয়ে যাব। মানে, আমার সাথে তোর সম্পর্কে তাহলে লুকোচুরি ছিল? আমি জানতাম না তুই যে আমাকে ভালোবাসিস। হয়তো তুমি জানতে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো অনুভব করেছ আমার ভালোবাসা? তুমি জানো রাহাত ভালোবাসা কাকে বলে? কখনো কারো কষ্টটা তোমার নিজের বলে বুকে লেগেছে তোমার? আমার না হোক অন্য কারো? তাকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে সকালের অপেক্ষা করেছ কখনো? তাকে দেখতে পাওনি বলে বুকের ভিতরে অজানা একটা ভয়, শূন্যতার খেলা অনুভব করেছ কখনো? করো নি রাহাত। তুমি আসলে জানোই না ভালোবাসা আসলে জিনিসটা কি। জুলির নামের মেয়েটা চেয়ার ছেড়ে উঠে সামনের দিকে হাঁটা শুরু করল। আবার কি মনে হতে ফিরে এসে রাহাতের সামনে এসে দাঁড়াল। রাহাত, একটা কথা সবসময় মনে রেখো, কাউকে ভালোবাসলে তাকে নিজের মাঝে আঁকড়ে ধরা জানতে হয়। যদি সেই মানুষটা তোমাকে ভালো না বাসে তাকে তো আর জোর করে ধরে রাখা যায় না। কিন্তু যদি সেও তোমাকে ভালোবাসে তাহলে তার হাজার মান অভিমান ভাঙিয়ে তাকে নিজের করে নিতে জানতে হয়। তোর লেকচার দেওয়া শেষ, এখন যা জুলির। সুখে থাকিস তুই আর সোহান। আর ভালোই বন্ধুত্বের পরিচয় দিলই দুজনেই। আজীবন মনে থাকবে আমার। রাহাত, তুমি কি জানো তোমার পথ থেকে আমি কেন সরে যাচ্ছি? আরও কিছু জানার বাকি আছে কি? হা হা হা, আমি এজন্য সরে যাচ্ছি না যে আমি শোভানের সাথে সংসার করতে চাই বলে। আমি সরে যাচ্ছি কারণ তুমি অন্য কাউকে ভালোবাসো। হোয়াট রাবিশ আর ইউ টকিং অ্যাবাউট? হা, তুমি হয়তো এখনো মানবে না রাহাত সে তোমার জীবনের সাথে কতটা মিশে গেছে, সবে তো মাত্র 2 দিন কাটল। তাই হয়তো টের পাওনি এখনো। তবে টের পাবে তুমিও রাহাত। তার শূন্যতা তোমাকেও পোড়াবে প্রতিনিয়ত। তাকে পাগলের মতো খুঁজবে, কাছে পেতে চাইবে সারাক্ষণ। কিন্তু আফসোস ততক্ষণে হয়তো এতটা দেরি হয়ে যাবে যে হারিয়ে ফেলার পর খুঁজে লাভ হবে না রাহাত। সময় থাকতে তাকে আটকাও। তুমি একবার ডাকলেই সে এখনো ফিরে আসবে তোমার কাছে। কার কথা বলছিস? মায়ার? রাহাত জুলির মুখের দিকে ভ্রু কুঁচকে প্রশ্নটা করতেই জুলির আর কিছু না বলে মুচকি হাসল। তারপর হাঁটা ধরল সামনের দিকে।
বাইরেই গাড়িতে ওর জন্য অপেক্ষা করে বসে আছে সোহান, নতুন জীবনের দিকে পা বাড়িয়ে, আর তাই পিছনে ফিরে তাকাতে চায় না জুলির। আর রাহাতকে নিয়েও আর কোনো দ্বিধা নেই এখন জুলির মনে। সেও হয়তো কোনো একদিন নিজের ভুলটা বুঝতে পারবে। সেদিন হয়তো আজকের জুলির বলা কথাগুলোর আর কাজের জন্য ধন্যবাদও জানাবে। জুলির চলে যাওয়ার বেশ অনেকক্ষণ পরও রাহাত থমকে রেস্টুরেন্টে বসে রয়েছে। কি হয়েছে বা কেন হয়েছে তার কিছুই রাহাতের মাথায় ঢুকছে না। যদিও জুলিকে নিয়ে সে ভাবছেও না, না সে সোহানকে নিয়ে চিন্তিত। ওরা দুজনেই রাহাতের বেস্ট ফ্রেন্ড। ওর দুজন বেস্ট ফ্রেন্ড ভালোবেসে বিয়ে করছে, তাতে রাহাত খুশি। কিন্তু তার মাথায় অন্য একটা নাম চলছে, মায়া। একজন মিষ্টিভাষী মিষ্টি মেয়ে মায়াবতী। আসলেই কি মায়াবতীটাকে ভালোবাসে রাহাত? অসম্ভব। অফিসের স্টাফকে ভালোবাসা? না, কখনোই না। আর 5 জন ইয়াং বিজনেস ম্যাগনেটের মতো সুন্দরী পিয়ের সাথে চুটিয়ে প্রেম করে বিয়ে বা এফেয়ার করে কেরিয়ারের গায়ে কালি মাখার শখ নেই রাহাতের মোটেও। তাছাড়া কমার্শিয়াল লাইফ নিয়েই ব্যস্ত সে। এসব নিয়ে ভাবার সময়ই নেই রাহাতের। একরাশ বিরক্তি মুখে ফুটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসল রাহাত। ড্রাইভারকে বাড়িতে নিয়ে যেতে বলে গাড়ির সিটে গা এলিয়ে দিয়ে ভাবনার জগতে পাড়ি জমাল রাহাত। চোখের সামনে দিনটার প্রতিটা মুহূর্তের ছবি যেন এখনো রাহাতের চোখের সামনে জীবন্ত হয়ে ফুটে আছে। সেদিন রাহাত অফিসে নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছে, আর জুলির পাশেই একটা চেয়ারে বসে ওর দিকে এক টুকরো স্যান্ডউইচ তুলে ধরে আছে। রাহাতের সেদিকে হুঁশ নেই। সে একমনে নিজের প্রজেক্টের প্রপোজাল রেডি করছে। রাহাত, খাও না। এভাবে না খেয়ে কাজ করার কি দরকার বুঝি না আমি। খাওয়া শেষ করেও তো কাজটা করতে পারো। উফ অফ জুলির, প্যান প্যান থামাবি তোর? ইম্পর্ট্যান্ট একটা কাজ করছি, দেখছিস না? তুমি হা করো না, একটা স্যান্ডউইচ অন্তত খাও। ওফ, তুই থামবি জুলির? রাহাত জুলিকে ধমক দেওয়ার জন্য মুখ খুলতেই জুলির ওর মুখে স্যান্ডউইচ পুড়ে দিল। রাহাত চোখ লাল করে স্যান্ডউইচে কামড় বসিয়ে আবার কাজে মন দিল। আর রাহাতের লাল হয়ে যাওয়া মুখটা দেখে জুলির হাসছে। তাতে রাহাত আরও বিরক্ত হয়ে কাজে মন দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ দরজা খোলার শব্দে রাহাত মুখ তুলে সামনের দিকে তাকাল। অনুমতি না নিয়ে ওর রুমে সাধারণত কেউ আসে না। আসলে সেটা হয় জুলির, হয়তো সোহান, আর নয়তো বাবা। মুখ তুলেই তাই বাবার পিছনে একটা মেয়েকে দাঁড়ানো দেখে ভ্রু কুঁচকে গেল রাহাতের। একদম সাদামাটা একটা মেয়ে, পরনে হালকা নীল আর সাদা কম্বিনেশনের একটা 3 পিস জামা। সাজহীন এই সাদামাটা মুখটায় যেন রাজ্যের মায়া উপচে পড়ছে, কিন্তু মেয়েটা এখানে অফিসে কি করছে সেটাই বুঝতে পারল না রাহাত। ড্যাড, তুমি হঠাৎ এখানে? তোমার নতুন পিএ অ্যাপয়েন্ট করেছি, ওর সাথেই পরিচয় করিয়ে দিতে নিয়ে এলাম। ড্যাড, আমার পিএ লাগবে না। উফ অফ, উটকো ঝামেলা চাই না প্লিজ। নিজের মতো কাজ করছি সেই বেশ। আর এক জুলির অত্যাচারেই অলরেডি হিমশিম খাচ্ছি, আবার পিএ? নো নিড ড্যাড, প্লিজ। তোমার পারমিশন চাইনি আমি রাহাত, আমি তোমাকে আমার অ্যাপয়েন্ট করা নতুন পিএর সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি। ড্যাড, প্লিজ। এটা আজিজ মাহমুদ চৌধুরীর অর্ডার, মিস্টার রাহাত মাহবুব চৌধুরী। যদি তুমি নিজের নতুন প্রজেক্টে কাজ করতে চাও তাহলে মায়াকে নিজের পিএ হিসেবে মেনে নিতে হবেই। অদ্ভুত তো ড্যাড, এই মেয়ে কাজের আগামাথা কিছু জানে কি জানে না তা না জেনেই ওকে আমি নিজের ড্রিম প্রজেক্টে কাজ করতে এলাও করব? সিরিয়াসলি? আমি ওর কোয়ালিফিকেশন না দেখেই অ্যাপয়েন্ট করিনি নিশ্চয়ই রাহাত?
আশা করি এটা ভাবছ না তুমি। কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে না পিয়ের কাজ করতে পারবে, ড্রেসাসের এই অবস্থা। আরও হবে আমার পিয়ে? ও গড! বাবা, আমার কাজগুলো দেখার জন্য জুলির আছে তো ড্যাড। আর কাউকে নতুন করে অ্যাপয়েন্ট করা লাগবে না। শি ইজ ইয়োর পিএ রাহাত। রিসেপশনিস্ট না যে ওর ড্রেসআপ নিয়ে তোমার মাথা ব্যথা দেখাতে হবে। ড্যাড, একটু তো বোঝার চেষ্টা করো। এন্ড মিস্টার রাহাত, তোমার ফ্রেন্ড জুলির নিশ্চয়ই তোমাকে তোমার প্রজেক্টের কাজে হেল্প করতে পারবে না? তা না পারলেও। আর হ্যাঁ, কালকে থেকে অফিসের স্টাফ বাদে বাকি কারো অফিস রুমে ঢুকতে দেয়া হবে না। হোয়াট? রিলেটিভস, ফ্রেন্ডস সবাই বাসায় আসবে, কাজের জায়গায় নয়। মা জুলির, বুঝতেই পারছো? নতুন রুলস। আর চৌধুরী মাল্টিন্যাশনাল কোম্পানি নিজেদের রুলসের ব্যাপারে অনেক স্ট্রিক্ট, জানোই তো। তাই গেট টুগেদার বাসায় হবে এবার থেকে। কেমন মা? জুলির আর রাহাত দুজনেই মুখ চাওয়াচাওয়ি করল একবার, আর আজিজ মাহমুদ চৌধুরীর পিছনে চুপটি করে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে রাগী চোখে তাকালো রাহাত। মেয়েটার মায়াবী মুখটা এখন আর রাহাতের মনটা গলাতে পারল না। এই মুহূর্তে এই উটকো ঝামেলা মেয়েটার উপরে প্রচণ্ড রাগ হচ্ছে রাহাতের। কোথাকার একটা মেয়ে হুট করে এসে এভাবে ওর সমস্ত স্বাধীনতার দফারফা করে দিল, আর রাহাতকে সেটা চুপচাপ হজম করতে হবে। রাহাত দাঁতে দাঁত চেপে মেয়েটার মুখের দিকে তাকাল, আর মনে মনে একটা কথাই আওড়াল, তুমি আমার পিয়ের কাজটা কি করে করো সেটাও আমি দেখে নিব মিস ঝামেলা। নিজেই যদি কাজ ছেড়ে দিয়ে না পালিয়েছ তবে আমারও নাম রাহাত নয়। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ মিস মায়াবতী। এমন টর্চার করব বুঝবে রাহাত মাহবুব চৌধুরী কি জিনিস। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। সেদিনের পর থেকে রাহাতের হাজার ইচ্ছে সত্ত্বেও রাহাতের পিয়ের পদে বহাল হল মায়া। মেয়েটাকে একদম প্রথম দিন থেকেই প্রতিটা মিনিটে দৌড়ের উপরে রেখেছে রাহাত। একটা কাজ এদিক ওদিক হলেই ধমক, আর ধমক খেয়ে বেচারির মুখটা একেবারে শুকিয়ে ছোট্ট বাচ্চাদের মতো কাদো কাদো হয়ে গেলে রাহাত আর চাইলেও কিছু বলতে পারে। মেয়েটার মুখের মায়ার কাছে হার মানতেই হয় তাকে। আর মাও সেদিনের মতো বেঁচে যায়। এভাবে কিছুদিন কাটল। রাহাতও মনে মনে প্রতিদিন পণ করে আজ সে মায়াকে ছাঁটাই করবেই করবে। আজও সকালে অফিসে আসতেই মায়ার ডাক পড়ল রাহাতের রুমে। মায়া একটু ভয়ে ভয়েই এসে রাহাতের রুমের দরজায় নক করে রুমে ঢুকল। আর রাহাতও ওর দিকে না তাকিয়ে এক গাঁটটি ফাইল ধরিয়ে দিল মায়াকে। এই ফাইলগুলো চেক করো। জি স্যার। মায়া বাইরের দিকে পা বাড়াতেই রাহাত ভ্রু কুঁচকে মায়ার দিকে তাকাল। তোমাকে কি রুম থেকে বাইরে যেতে বলেছি আমি মিস মায়াবতী? স্যার, এখানে বসেই চেক করো। অন্য রুমে গিয়ে চেক না করেই এসে বলবে ঠিক আছে সব। এই প্ল্যান করেছ না? না স্যার। তো যেটা বলছি সেটাই করো। চুপচাপ এখানে বসেই চেক করো। জি। মায়া রাহাতের মুখোমুখি একটা চেয়ার টেনে বসে মনোযোগ দিয়ে ফাইল দেখায় মন দিল। আর রাহাত একটু পরপর মুখ তুলে মায়াকে দেখছে। মেয়েটা নিজের কাজ এমন মগ্ন হয়ে করছে যে রুমে রাহাতও বসে আছে সেদিকে একেবারেই খেয়াল নেই ওর। মায়া নিজের কাজে মগ্ন, অথচ রাহাত নিজের কাজটাই করতে পারছে না। একটু পর পর মুখ তুলে দেখছে সামনে বসা মায়া পরীটাকে। কেন জানি ভীষণ বিরক্ত লাগছে রাহাতের। মনের মধ্যে কেউ একজন খুব করে চাইছে মেয়েটা একবার মুখ তুলে ওর দিকে তাকাক, একবার চোখাচোখি হোক দুজনের। নিজের এমন অযাচিত ইচ্ছেও নিজেই একটু বিব্রত হল রাহাত।
ওর মনের কথাটা মায়া জেনে গেলে কি ভাববে সেটাই ভাবছে রাহাত। পরক্ষণেই আবার নিজেই একটু হাসল রাহাত। ও কি ভাবছে সেটা মায়াবতীটা জানবে কি করে। রাহাত মায়াকে দেখা বন্ধ করে নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করল। মায়া সবগুলো ফাইল এক বসায় চেক করা শেষ করে মুখ তুলে তাকাতেই রাহাতের সাথে চোখাচোখি হয়ে গেল। আর চোখাচোখি হতেই মায়ার মুখে লাল একটা আভা ফুটে উঠল। মায়া খানিকটা বিব্রত হয়ে চোখ নামিয়ে নিল। স্যার, ফাইল চেক করা হয়ে গেছে। এই ফাইল দুটোয় একটু সমস্যা আছে, বাকিগুলো সব ঠিক আছে। গুড, তুমি যাও, অনেক সময় হয়ে গেছে। হাফ এন আওয়ার পরে আমার বিএসএম কোম্পানির সাথে একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে। কিছু খাওয়ার ব্যবস্থা করো, না খেয়ে আছি সকাল থেকে। সরি স্যার, আমি এক্ষুনি দেখছি। বাদ দাও, এখন খাওয়ার সময় নেই একদমই। তুমি এক কাপ কফি করে আনো। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। জি জি স্যার। রাহাতের ধমক খেয়েই মায়া ছুটে পালালো রুম থেকে। বাইরে এসেই যেন হাফ ছেড়ে বাঁচল মেয়েটা। বজ্জাত লোকটা এত ধমকায় কেন সারাদিন কে জানে? নিজেকে কি একেবারে রাজা মহারাজা কিছু মনে করে নাকি? হুহ। মায়া বিরক্ত হয়ে নিজের মনেই বিড়বিড় করতে করতে পিয়নকে খুঁজতে গেল। জনাবের হুকুম হয়েছে কফি খাবেন এখন, আর সেটা মায়াকেই জোগাড় করতে হবে। অদ্ভুত লোক একটা, এত তিতা তিতা কথা বলে যে ইচ্ছে করে করলার জুস খাওয়াতে। অবশ্য তাতে তো মায়ার নিজেরই লস। তাই সেই চিন্তাটা আপাতত বাদ দিয়ে কফির ব্যবস্থা করতে চলে গেল। আরও কিছুক্ষণ পর পিয়নকে খুঁজে বের করে কফির কথা বলতেই পিয়ন কয়েক মিনিটের মধ্যেই এক মগ কফি এনে মায়াকে দিল। এই মায়া প্রায় ছুটে রাহাতের রুমে এলো। রাহাতের সামনে কফির মগটা রেখে মায়া চুপচাপ দাঁড়িয়ে রইল। মিস মায়াবতী, এটা কি? জি স্যার, আপনার কফি। আমি কি আপনাকে লাইট কফি আনতে বলেছিলাম মিস মায়াবতী? জি স্যার। কফি আবার লাইট হয় কি করে? মায়া, ফাইজলামি করো তুমি আমার সাথে? আমি স্ট্রং কফি খাই। এতদিন আমার পিয়ে হয়ে আছো অথচ এই সামান্য ব্যাপারটা জানো না? সামান্য একটা কফি বানাতে পারো না, ইভেন জানো না এখন পর্যন্ত আমি কি কফি খাইয়েই তুমি আমার পিয়ের কাজ করবে? হ্যাঁ, লাইক সিরিয়াসলি? রাহাতের বকা খেয়ে মায়ার ঠোঁট জোড়া একবার কেঁপে উঠল। তারপর মেয়েটার মায়াবী চোখজোড়া বেয়ে অশ্রুর ঢল নামল। রাহাত এতক্ষণ মায়ার মুখের দিকেই তাকিয়েছিল। মায়ার কান্নাভেজা মুখটা দেখে রাহাত চোখ ফিরিয়ে নিল। বিরক্ত ভঙ্গিতে টেবিলে একটা চাপড় দিল। ব্যাস হয়ে গেল। কান্না করে কি মজা পাও বলো তো তুমি? উফ, কান্না করলেই কি তোমার সব দোষ মাফ হয়ে যাবে? স্যার, আমি কি করে জানবো আপনি কফি লাইট নাকি স্ট্রং খান? শফিক ভাই তো কফি বানিয়ে দিল। এই মেয়ে, কান্না বন্ধ করো। আপনি আমাকে কাজে রাখতেই চাইছেন না তাই এমন করছেন। এখন আমি আপনার ওই তিতা তিতা কফি এনে দিলেও আপনি আমাকে বকা দিতেন। আমি কাল থেকে আর আসবই না আর অফিসে। না, কাল থেকে না, আমি এখনই চলে যাব। আর আসবই না। আপনারও আর বিরক্ত হতে হবে না। মায়া পিছনে ঘুরে দরজার দিকে এগোতেই রাহাত চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। মিস মায়াবতী, দাঁড়ান। স্যার, আমার নাম মায়া। মায়া কোনো মতে ফোপাতে ফোপাতে কথাটা বলে রাহাতের দিকে তাকাল। রাহাত কফির মগটায় ততক্ষণে চুমুক দিয়েছে,
আর মায়ার কান্না ভেজা মুখটা দেখছে এক দৃষ্টিতে। তোমাকে কি আমি বলেছি যেতে? যাচ্ছ কোথায়? আমি কি করব? আপনি সবসময় শুধু শুধুই আমাকে। আমি কি? না না স্যার, কিছু না। গুড। কান্নাকাটি করে মুখের কি হাল করেছেন বলুন তো? আপনি নাকি আমার সাথে মিটিংয়ে যাবেন এখন? এই ফেস নিয়ে? হয়ে গেল তাহলে আমার মিটিং আজকে। 5 মিনিটের মধ্যে ফ্রেশ এনাফ হয়ে আসুন মিস মায়াবতী। আর হ্যাঁ, একটা কথা, কাল থেকে কফিটা যেন শফিকের না বানাতে হয়। সকালের কফিটা যেন অফিসে আসার সাথে সাথেই পাই। বুঝা গেল? আর আজই প্রথম আর শেষবার এই লাইট কফি খাচ্ছি। কাল থেকে কি করে আমাকে আমার স্ট্রং কফি দিবেন আমি জানি না। তবে কালও আজকের মতো লাইট কফি পেলে। জি জি স্যার। না স্যার, কোনো ভুল হবে না কাল থেকে। সত্যি স্যার। প্রমিস। এখন ফ্রেশ হয়ে আসো। ফাস্ট। আমরা বের হব এক্ষুনি। 5 মিনিট টাইম। জি স্যার। মায়া আবার ছুটে বেরিয়ে গেল রুম থেকে। মায়া রুম থেকে বেরিয়ে যেতেই রাহাত পিয়নকে আসার জন্য বেল বাজাল। পিয়ন শফিক এসে রাহাতকে সালাম করে রুমে ঢুকল। রাহাত একটা 500 টাকার নোট এগিয়ে দিল শফিকের দিকে। শফিক ইতস্তত করে তাকালো রাহাতের বাড়িয়ে দেয়া নোটটার দিকে। রাহাত হাত বাড়িয়ে টাকাটা শফিকের হাতে গুজে দিল। আরে রাখো শফিক, তুমি তোমার কাজটা ঠিকমতো করেছ। এটা তোমার প্রাপ্য। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? হুম, করো। স্যার, মায়া ম্যাডাম কি আর আসবে না অফিসে? আজকেই কি আসবে? আমি নিজের কাজটা করতে পারিনি। জি স্যার। কিছু না শফিক, তুমি যাও এখন, কাজ করো। আর শোনো, কথাটা যেন আর কেউ না জানে, বিশেষ করে যেন ড্যাড না জানে। তাহলে কিন্তু। জি স্যার, আপনি চিন্তা করবেন না, কেউ জানবে না। হুম। গুড। শফিক বেরিয়ে যেতেই রাহাত টেবিলে একটা জোরে ঘুষি দিয়ে নিজের চেয়ারে হেলান দিল। মেয়েটার কান্না ভেজা মুখটা দেখে ওর বুকের মধ্যে একটা চাপা কষ্ট হচ্ছিল। কিন্তু কেন? কি আছে মেয়েটার এই কান্না ভেজা চোখে? অবশ্য সেসব না ভেবে অন্য কথায় মন দিল রাহাত। মায়াকে কি করে বিদায় করা যায়? কি দিনকাল এসেছে তার! নিজের অফিসের পিয়নকে টাকা দিয়ে কাজে গণ্ডগোল করাতে হচ্ছে। তাও কি জন্য? এই একটা মেয়েকে বিদায় করার জন্য। অথচ যখন মেয়েটা নিজেই চলে যেতে চাচ্ছে তখন সে নিজে গাধার মতো আটকাচ্ছে মেয়েটাকে। কি যে করছে আর কেনই বা করছে সেটা রাহাতের নিজের কাছেই পরিষ্কার নয়। নিজের মনে এসব ভেবে নিজেকেই কিছুক্ষণ গালাগাল করল রাহাত। পরে আবার সামলে নিল নিজেকে। মেয়েটাকে তাড়ানোর জন্য অন্য কোনো প্ল্যান করতে হবে। আরও ইফেক্টিভ কোনো প্ল্যান লাগবে। সব ছেড়ে মায়াকে তাড়াতে কি করা যায় সেটা ভাবায় মন দিল আবার রাহাত। নিজের রিস্টওয়াচে সময়টা দেখে নিল রাহাত। প্রায় 11টা বাজতে চলেছে। এই মুহূর্তে বিএসএম কোম্পানির বিশাল ওয়েটিং রুমে বসে আছে রাহাত আর মায়া। বড্ড বেশিই বিরক্ত লাগছে রাহাতের। 10:30টার সময় মিটিংটা হওয়ার কথা ছিল। প্রজেক্টটা নিয়ে ডিসকাস করতেই যদি তাদের হাতে সময় না থাকে তাহলে এদের সাথে কাজ করবে কি করে রাহাত? সময়ের প্রতি এতটা উদাসীন একটা কোম্পানির সাথে কাজ করতে হবে চিন্তা করতেই রাহাতের রাগ হচ্ছে।
কেন যে গাধার মতো কোনো খোঁজ খবর না নিয়েই এদেরকে নিজের প্রজেক্ট প্রপোজালটা পাঠাতে গেছে কে জানে। এখন নিজের গাধামির শাস্তিও টের পাচ্ছে। রাহাত আরেকবার বিরক্ত হয়ে ঘড়ির দিকে তাকাল। কাটায় কাটায় 11টা বাজে দেখে চোখ মুখ লাল হয়ে গেল রাহাতের। ওদের সময়েরই দাম আছে, আর কারো সময়ের দাম নেই নাকি? কথাটা ভেবেই রাহাত মায়ার দিকে রাগী চোখে তাকাল। আর কতক্ষণ এভাবে গাধার মতো বসে থাকব আমরা মায়া? চলো, অনেক হয়েছে। এভাবে মিটিংয়ের নামে ডেকে এনে ইনসাল্ট না করলেও পারত। স্যার, হয়তো উনাদের কোনো প্রবলেম হয়েছে। জাস্ট শাট আপ মিস মায়া। একটা কথাও বলবা না। আর এদের হয়ে সাফাই তুমি দিতে এসেছো কেন? তুমি ওদের পিয়ে নাকি আমার? কি হলো, চুপ করে আছো কেন? বলো। আপাপ আপনার পিয়ে স্যার। তাহলে আমার অর্ডার ফলো করো। ভেবেছিলাম এই প্রজেক্টটা ভালোভাবে কমপ্লিট করতে পারলে এই কোম্পানির সাথেই আমার ড্রিম প্রজেক্টটা নিয়ে কাজের প্রপোজাল দেব। এখন তো দেখছি আকাশকুসুম ভেবে বসে আছি আমি। এই মুহূর্তেই আমরা এখান থেকে চলে যাচ্ছি। গট ইট? ইয়েস স্যার। নাকি তোমার ইচ্ছে আছে আরও কিছুক্ষণ থাকার? কাজ টাজ তো করতে হচ্ছে না কিছু। এখানে বসে বসে বেশ টাইমপাস হয়ে যাচ্ছে তোমার। না স্যার। চলুন। 1 সেকেন্ড স্যার, আমি রিসেপশনে বলে আসছি। মায়া, কি হয়েছে তোমার? জি স্যার। কই কিছু হয়নি তো? রাহাত এতক্ষণে খেয়াল করল মায়ার মুখটা কেমন শুকিয়ে গেছে। চোখ জোড়ায়ও কিসের একটা ক্লান্তির ছাপ দেখা দিয়েছে। কিন্তু রাহাত বুঝতে পারছে না মেয়েটার হুট করে কি হল। মায়া, তুমি ঠিক আছো? তোমাকে এত টায়ার্ড দেখাচ্ছে কেন? আম্মম, না স্যার, তেমন কিছু না। আমি রিসেপশনে কথা বলে আসছি। 1 মিনিট বসুন আপনি। তোমার যেতে হবে না, তুমি বসো। আমিই বলে দিচ্ছি। এক কাজ করো, তুমি গাড়িতে গিয়ে বসো ততক্ষণ। না স্যার, আমি একদমই ঠিক আছি। আমার ডিউটিটা আমাকেই করতে দিন প্লিজ। আপনি বসুন না স্যার, আমি 2 মিনিটের মধ্যেই চলে আসব। রাহাতকে আর কিছু বলতে না দিয়ে মায়া রিসেপশনের দিকে পা বাড়িয়েছিল। রাহাতও কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিজেও মায়ার পিছু নিল। মেয়েটার শুকনো মুখটা দেখে রাহাতের একদমই ভালো লাগছে না। কি হয়েছে মেয়েটা বলছেও না কিছু। তাতে রাহাতের প্রচণ্ড রকমের রাগ হচ্ছে মায়ার উপরে। রাহাত রিসেপশনে এসে মায়ার ঠিক পিছনে এসে দাঁড়াতেই দেখতে পেল রিসেপশনিস্ট মেয়েটা কিছুটা চমকে উঠে দাঁড়িয়ে মায়ার ডেস্কে রাখা হাতটা ধরে ফেলেছে। রাহাত কিছু বুঝে ওঠার আগেই মায়া কিছুটা এলিয়ে পড়ল রাহাতের বুকের উপরে। রাহাতও দেরি না কর মায়াকে ধরে ফেলেছিল বলে মায়া পড়ে যায়নি। রাহাত এবারে মায়ার গালে আলতো করে হাত ছুঁয়ে দিয়ে ডাকল কয়েকবার নাম ধরে। মায়া কিছু শুনতে পাচ্ছে বলেও রাহাতের মনে হচ্ছে না। মেয়েটার এভাবে হুট করে কি হলো সেটাই রাহাতের মাথায় ঢুকছে না। মায়া, এই মায়াবতী, কি হয়েছে তোমার? কিছু তো বলো প্লিজ। শরীর খারাপ লাগছে? একটা বার অন্তত কথা বলো প্লিজ। কেমন খারাপ লাগছে? স্যার, ম্যাডামের মনে হয় প্রেশার ফল করছে। উনাকে ওরাল স্যালাইন বা জুস কিছু দিতে হবে। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ওর কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আই থিঙ্ক ওকে ডাক্তারের কাছে নেয়াটাই বেটার হবে। আপনি প্লিজ আজকের মিটিংটা ক্যান্সেল করে দিন। ওকে স্যার।
স্যার আপনার নামটা? রাহাত মাহবুব চৌধুরী। ওকে স্যার। স্যার আপনি চাইলে আমাদের কোম্পানির ডক্টর ম্যামের ট্রিটমেন্ট করতে পারে। উনাকে বেশ ক্লান্ত আর অসুস্থ দেখাচ্ছে। আমি কি ডক্টরকে খবর দিব? ওকে। প্লিজ তাড়াতাড়ি করুন। আমাকে 2 মিনিট সময় দিন স্যার। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। রিসেপশনিস্ট মেয়েটা ফোনে কাউকে কল করতে করতে কথাগুলো বলছিল রাহাতকে। রাহাত মায়াকে পাজাকোলা করে তুলে নিয়ে সোফায় বসিয়ে দিয়ে নিজে পাশে বসে মায়ার গাল হাত ছুঁয়ে দিচ্ছে, কখনো কখনো মায়াকে একটু পানি খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, কখনো রাহাত নিজের মিটিংয়ের জন্য আনা ফাইলটা দিয়ে মায়াকে বাতাস করার চেষ্টা করছে। মেয়েটা এমন দপদপ করে ঘামছে যে রাহাত একটু পরপর নিজের রুমাল দিয়ে মায়ার কপালের মুখের ঘামের বিন্দুগুলো মুছে দিচ্ছে। একটা মিনিট রাহাতের এক বছরের সমান লম্বা মনে হচ্ছে এই মুহূর্তে। মায়াকে এভাবে একা রেখে রিসেপশনের মেয়েটাকে গিয়ে যে কিছু জিজ্ঞেস করবে সেই উপায়ও নেই রাহাতের। এদিকে মায়ার কোনো হুঁশই নেই। রাহাতের উত্তেজিত চোখ মুখ দেখেও কিছু জিজ্ঞেস করার শক্তি পাচ্ছে না। শুধু কিছুক্ষণ পর পর রাহাতের উদ্বেগী স্পর্শগুলোর মাঝের চিন্তাটুকু টের পাচ্ছে মায়া। রাহাত আরেকবার মায়ার কপাল থেকে ঘাম মুছে দিতেই দুজন লোক এসে রাহাতের সামনে দাঁড়িয়েছে। রাহাত চেয়ার ছেড়ে এসে জায়গা করে দিতেই একজন সেখানে বসে মায়ার হার্টবিট, ব্লাড প্রেশার এসব চেক করতে শুরু করেছে। রাহাত ভীত চোখে সেদিকেই তাকিয়েছিল। এর মধ্যেই রাহাতের পাশে দাঁড়িয়ে থাকা লোকটা রাহাতের দিকে হাত বাড়িয়ে দিল। সরি মিস্টার রাহাত, উই আর এক্সট্রিমলি সরি। সকাল থেকেই আমাদের এমডি স্যারের শরীরটা খারাপ যাচ্ছিল। একটু আগেই স্যারের এস্থেমার অ্যাটাক হয়েছে। সকাল থেকেই আমরা সবাই তাই স্যারকে নিয়েই ব্যস্ত। আপনার সাথে মিটিংটার কথা একদমই মাথায় ছিল না আমার। সরি ফর দ্যাট। হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ইয়া। মিস্টার খান কেমন আছেন এখন? ইজ এভরিথিং অলরাইট? স্যার আগের চেয়ে কিছুটা স্টেবল এখন। রিসেপশন থেকে আপনার মিটিং ক্যান্সেলের কথা বলায় আমার মনে পড়ল আপনাকে জানানো হয়নি। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো স্যার আপনাকে। সরি ওয়ান্স এগেইন স্যার। নো নো, ইটস ওকে। মিটিংটা পরে সময় করে করা যাবে। নো প্রবলেম। ইয়া। আই হোপ আপনি আমাদেরকে সেই সুযোগটা দিবেন। স্যার নিজে হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এই ব্যাপারটা জানার পর স্যার নিজেই আসতে চাইছিলেন আপনার সাথে কথা বলার জন্য, বাট ডক্টর পারমিশন দিলেন না। ডক্টর তো আপাতত 3-4 দিন স্ট্রিক্টলি বেড রেস্টে থাকতে বলেছেন স্যারকে। নো প্রবলেম। তাহলে কয়েকদিন পরেই মিটিং হবে না হয়। ডক্টর, মায়ার কি হয়েছে? কেমন বুঝছেন? রাহাত মিস্টার খানের সেক্রেটারির সাথে কথা বলতে বলতে বারবার মায়ার দিকে তাকাচ্ছিল। এবারে ডাক্তার মায়াকে একটা ইনজেকশন পুশ করতেই রাহাত কিছুটা চমকে উঠেই ডাক্তারকে প্রশ্নটা করল। ডাক্তারও একটা প্রেসক্রিপশন লিখতে লিখতে রাহাতের দিকে তাকাল। মিস্টার রাহাত, উনি কি হয় আপনার? সি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট। কেন? কি হয়েছে মায়ার? দেখুন, ঘাবড়াবার মতো কিছু হয়নি, তবে বেশ অনেকদিন ধরেই হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না উনি। হয়তো কোনো কারণে স্ট্রেসের মধ্যে আছে, যার কারণে ব্লাডে সুগার লেভেল মারাত্মকভাবে ফল করেছে। দেখুন, ব্লাড সুগার বাড়ানোর জন্য ওষুধ দেওয়ার তো কিছু নেই সাধারণত, কিন্তু উনার প্রেশার এত ফল করেছে যে এই কয়টা ওষুধ নিতেই হবে। আর বেশি বেশি করে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দিয়ে রিকভারি করতে পারলে স্যালাইন পুশ করতে হবে না আশা করি।
তবুও যদি এভাবে প্রেশার লো থাকে তাহলে একটা স্যালাইন দিতে হতে পারে। আমি সেটাও প্রেসক্রাইব করে দিচ্ছি। থ্যাঙ্কস ডক্টর। কতক্ষণে সেন্সে আসতে পারে ও? শরীরটা বেশি দুর্বল হয়ে আছে ওনার। খুব বেশি হলে ৩-৪ ঘন্টা লাগবে। তবে ঘুমটা যেন নিজে থেকেই ভাঙ্গে সেটা একটু এসিওর করবেন। ওকে ডক। থ্যাঙ্কস। রাহাত মিস্টার খানের সেক্রেটারির সাথে আরেকবার হ্যান্ডশেক করে মায়াকে পাজাকোলা করে নিয়ে বেরিয়ে এলো অফিস থেকে। ড্রাইভার রাহাত আর মায়াকে এভাবে আসতে দেখেই তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দিয়েছিল। রাহাতও মায়াকে সিটে হেলান দিয়ে শুইয়ে দিয়ে নিজে পাশে বসল। ড্রাইভারকে বাড়িতে নিয়ে যেতে বলে রাহাত মায়ার মুখের দিকে তাকাল। নিজের উপরেই প্রচণ্ড রাগ হচ্ছে এবারে রাহাতের। মেয়েটাকে এই কয়টা দিনে কি পরিমাণ মেন্টাল প্রেশারের উপরে রেখেছে সেটা এখন টের পাচ্ছে রাহাত। আজ সকালেও তো অফিসের আসার পর থেকেই মেয়েটাকে প্রায় দৌড়ের উপরেই রেখেছে। মেয়েটা আধো কিছু খেয়েছে কিনা সেটাও একবারের জন্য মাথায় আসেনি ওর। মেয়েটার যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তাহলে নিজেকে ক্ষমা করবে কি করে রাহাত? রাহাত এবারে মায়ার একটা হাত আলতো করে নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে মায়ার ঘুমন্ত মায়াবী মুখটার দিকে তাকাল। এবারে একটা কথাই আওড়াল রাহাত নিজের মনে। প্লিজ মায়াবতী, সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি। আর কখনো তোমাকে কিছু নিয়ে টেনশন দিব না, প্রমিস। শুধু একবার আবার আগের মতো মিষ্টি হাসিটা ঠোঁটের কোণে ঝুলিয়ে রেখে চোখ মেলে তাকাও। আর কিছু লাগবে না। মায়া চোখ মেলে রাহাতকে সামনের একটা চেয়ারে বসা দেখে ধর্মর করে উঠে বসার চেষ্টা করল। কোথায় আছে কিছুই বুঝতে পারছে না বেচারি। অবশ্য সেটা নিয়ে চিন্তা করারও সময় পেল না মায়া। রাহাতের থমথমে মুখটার দিকে তাকিয়ে আর কিছু চিন্তা করতেই যেন ভুলে গেছে মেয়েটা। রাহাত এক নজর মায়ার দিকে তাকিয়ে ল্যান্ডলাইন থেকে কাউকে কল দিয়ে কিছু একটা বলে মায়ার দিকে চোয়াল শক্ত করে এগিয়ে এল। দুর্বলতার কারণে উঠে বসতে গিয়েও ব্যর্থ হয়ে শুয়েছিল মায়া। তাই এবারে রাহাতকে এগিয়ে আসতে দেখেই মায়া ভয় পেয়ে চোখ বুজে নিল। চোখ বোজা অবস্থাতেই মায়া টের পেল রাহাত আলতো হাতে মায়াকে বিছানার সাথে হেলান দিয়ে বসিয়ে দিয়েছে। মায়া চোখ বুজে থেকেই টের পেল রাহাত আলতো করে মায়ার মুখের উপরে আসা কয়েকগাছি চুল সরিয়ে দিয়ে কানের পিছনে গুজে দিচ্ছে। রাহাতের এমন স্পর্শে মায়ার শরীর বেয়ে যেন একটা বৈদ্যুতিক তরঙ্গ খেলা করে গেল। চোখ মেলে যে রাহাতের মুখের দিকে তাকাবে সেই শক্তিটুকু পর্যন্ত পেল না মেয়েটা। মায়াবতী, তাকাও আমার দিকে। হু হা করতে বলিনি তো তোমাকে, তাকাতে বলেছি। চোখ বুজে রেখে তো আর খেতে পারবে না। তাড়াতাড়ি চোখ খোলো আর হা করো। মায়া কোনো মতে চোখ মেলে সামনের দিকে তাকাতেই রাহাতের সাথে চোখাচোখি হয়ে গেল। রাহাত মায়ার মুখের কাছে এক লোকমা ভাত তুলে ধরে রাগী চোখে তাকিয়ে আছে। মায়া খাবে কি? ভয়ই বেচারির আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। এবারে রাহাত মায়াকে ধমক দিয়ে উঠতেই মায়া তাড়াতাড়ি হা করল। রাহাত মায়ার মুখে ভাতগুলো প্রায় পুড়ে দিয়ে আরেক লোকমা মাখাতে শুরু করেছে। রাহাতের এমন কাজে মায়া পুরো থতমত খেয়ে গেলেও নিজেকে সামলে নিল। স্যার, আমি নিজেই খেতে পারব। অতিরিক্ত কথা বললে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিব মায়া। আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ খাও। একটাও কথা বলবে না তুমি। জি 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 স্যার। না খেয়ে থেকে কি প্রমাণ করতে চাইছিলে তুমি? হ্যাঁ, আমি তোমাকে দুদণ্ড শান্তি দিচ্ছি না সেটা? না স্যার, আসলে এত সকালে আমি খেতে পারি না তো তাই। হ্যাঁ তাই। তাই কি? পরে তো খেয়ে নেওয়া যায় নাকি? নাকি বলবে জিরো ফিগার মেইনটেইন করতে খাওয়া দাওয়া শিখেও তুলেছ?
সেটার কি কোনো দরকার আছে? তোমার ফিগার তো মাশাল্লাহ ভালোই। স্যার, তো কি না খেয়ে মরার শখ হয়েছে? যেন বলতে পারো বসের অত্যাচার আর কাজের চাপ সামলাতে না পেরে মরে গেছ। না না স্যার, আসলে আসলে নকলে কিছু বুঝি না আমি। এরপরে কখনো যদি না খেয়ে এমন অসুস্থ হয়েছ তাহলে তোমার একদিন কি আমার একদিন মায়া। শরীরে এক বিন্দু শক্তি নেই, সে আবার এসেছে আমার সেক্রেটারির জব করতে। হা, জোকস অব দ্য ইয়ার। সরি স্যার। আপনার সরি আপনার নিজের ঝুলিতেই রাখুন মিস মায়াবতী। চুপ করে খেয়ে নিন এখন। কাল থেকে আপনার খাওয়ার ব্যবস্থা আমি নিজেই করব। সেটা নিয়ে টেনশন নিতে হবে না। কি কিসের ব্যবস্থা স্যার? চুপচাপ খাও মায়া। যেটা তোমার জানার প্রয়োজন নেই সেটা নিয়ে অহেতুক প্রশ্ন করে টাইম নষ্ট করবা না। তোমার ধারণা আছে তোমার জন্য কত সময় নষ্ট হয়েছে আজ আমার? কয় ঘন্টা পর তোমার সেন্স এসেছে জানো তুমি? সরি স্যার, আমি আসলে ইচ্ছে করে। তুমি এই কাজটা ইচ্ছে করেই করেছ মেয়ে। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমার 4-5 ঘন্টা সময়ের কি কোনো দাম নেই নাকি? কি কি শাস্তি স্যার? রাহাত আবার চোখ গরম করে তাকাতেই মায়াভয়ে চুপসে গিয়ে একটা টু শব্দও না করে খাওয়ায় মন দিল। এই ভদ্রলোকটিকে রাগানোর বিন্দুমাত্র সাহস মায়ার নেই। তাকে রাগানোর ফল যে কি পরিমাণ ভয়ানক হতে পারে সেই কথা ভেবেই মায়ার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আর রাহাতও চুপচাপ মায়াকে খাইয়ে দেয়া শেষ হলে প্লেট হাতে নিয়ে উঠে দাঁড়াল। দরজার দিকে এগিয়ে যেতে যেতে কিছু একটা ভেবে পিছন ফিরে একবার মায়ার দিকে তাকালো রাহাত। বেড সাইড টেবিলের উপরে ওষুধ রাখা আছে। 2 পাতা থেকে 2টো ওষুধ খাও। আর একটা গ্লাসে পানি, আর অন্যটায় ওর স্যালাইন আছে। আমি 5 মিনিটের মধ্যে খেয়ে এসে যেন গ্লাস 2টো খালি দেখি আর ওষুধ 2টো খাওয়া হয়েছে দেখি। গট ইট? ইয়েস স্যার। বাট স্যার আপনি খাননি এখনো? গুড। একজন মরার মতো পড়ে আছে আর আমি বসে বসে খাবার গিলব? অমানুষ মনে হয় আমাকে তোমার? সরি স্যার। না মানে আসলে তুমি আর তোমার সরি। গড, তাড়াতাড়ি মেডিসিন নাও। আমি এক্ষুনি আসছি। জি 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 স্যার। রাহাত একবার হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে রুমটা থেকে বেরিয়ে গেল। নিচে ডাইনিং রুমে আসতেই জুলির আর সোহানকে দেখতে পেল রাহাত। ওদের দুজনকে দেখেই রাহাতের ভ্রু জোড়া কিছুটা কুঁচকে গেল। তার কারণ হচ্ছে সোহান রাহাতের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে আর জুলির কিছু না বলে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে রাহাতের মুখের দিকে। রাহাত কিছু না বলে খেতে বসে গেল চেয়ার টেনে। এত খিদে পেয়েছে যে অন্য কোনো দিকে তাকানোর বা কিছু নিয়ে ভাবার মতো অবস্থায় নেই এই মুহূর্তে রাহাতের। জুলিও সেটা বুঝতে পেরে রাহাতকে খাবার সার্ভ করে দিয়ে রাহাতের পাশের চেয়ারটায় বসল। সোহানও সুযোগ বুঝে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ঝুলিয়ে জুলির পাশের চেয়ারটায় বসে পড়ল। কি রে দোস্ত, পিএকে একেবারে সোজা বাসায় নিয়ে এলি? তাও একেবারে নিজের বিছানায়? সোহান, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আরে আমি খারাপ কিছু মিন করেছি নাকি? আজব তো, আমি তো জাস্ট একটু কিউরিয়াস। যে মেয়েকে নাকি মিস্টার রাহাত মাহবুব চৌধুরী নিজের পিএই করতে চাচ্ছিল না, সেই মেয়ে অসুস্থ হওয়ায় নাকি রাহাত সাহেব এখন এমন পাগলের মতো ছুটোছুটি করছে। টানা 4-5 ঘন্টা তার সামনে থেকে 1 সেকেন্ডের জন্য নড়েনি পর্যন্ত। এমনটা তো সচরাচর দেখা যায় না ভাই। তাই জিজ্ঞেস করছি আর কি। না মানে জল কদ্দূর গড়িয়েছে রে ভাই? সোহান,
এই জুলির, তুমি বলো তো, কখনো দেখেছ রাহাতকে এভাবে কারো জন্য টেনশন করতে? এর আগে রাহাতকে কাউকে খাইয়ে দিতে দেখেছ তুমি? আমি তো প্রায় 12-13 বছরের ফ্রেন্ডশিপে একটা দিনও দেখলাম না এমন। তুমি দেখেছ জুলির? আচ্ছা, আমাকে তো আজ পর্যন্ত এক গ্লাস পানিও নিয়ে দেয়নি। তোমাকে কি কখনো এমন যত্ন করে খাইয়ে দিয়েছে নাকি জুলির? সোহান, এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে, চুপ থাক এখন। খাচ্ছি কিন্তু আমি, নইলে এতক্ষণে এসব বাজে বকার জন্য তোর নাক নকশা বদলে দিতাম। সেটাই তো দেখছি ইয়ার, মেয়েটাকে নিজের হাতে খাইয়ে দিয়ে তারপর নিজে এসে খাচ্ছিস। একটু অদ্ভুত ঠেকেছে না ব্যাপারটা? কি বলো জুলির? কিছুই অদ্ভুত না এখানে হারামি। অহেতুক ড্রামা করবি না একদম। শি ইজ মাই রেসপন্সিবিলিটি। আর আমার কারণেই মেয়েটার এই হাল হয়েছে আজ। কাজের এত প্রেশার ক্রিয়েট করে রেখেছিলাম যে মেয়েটা এত লোড নিতেই পারেনি। এই অবস্থায় আমার যা করা উচিত মনে হয়েছে সেটাই করেছি। তোর এত সমস্যা কোথায় হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার সমস্যা হচ্ছে কি ঘটছে, কেন করছি সেটা এখানে দুজন মানুষ বুঝতে পারছে না। তাদেরকে আমি হাজার বোঝালেও তারা নিজেদের মতো করে হাজারটা যুক্তি রেডি করে ফেলবে আমার কথার কাউন্টার দিতে। অথচ নিজেরা বুঝবেও না, কেমন গাধার মতো লজিক দেখাচ্ছে। আর এমন গাধাগুলোকে তাদের মনের কথা বুঝানোর চেষ্টা করে আমার নিজেকে আজকাল বিশাল সাইজের একটা বলদ মনে হচ্ছে। এটাই হলো সমস্যা। বুঝলি কিছু? কি সব হাউল ফাউল বকছিস বলতো? আজাইরা তিলকে তাল করার বদ অভ্যেসটা তোর গেল না এখনো সোহান? আর এই জুলির, তুই ওকে থামতে বলবি প্লিজ, নইলে এই ছেলে কিন্তু আমার হাতে ধোলাই খাবে আজকে। আর তোরা থাক, আমি মায়াকে বাসায় ড্রপ করে দিতে যাব, তারপর এসে তোদের সাথে। রাহাতের কথাটা শেষ হওয়ার আগেই সোহান এবারে হাহা করে হাসতে শুরু করেছে। রাহাত কটমট করে ওর দিকে একবার তাকিয়ে উঠে হাত ধুতে চলে গেল। আজকাল এই পাগলটার কোনো কথার বা কাজের কিছুই মাথামুন্ডু বুঝতে পারে না রাহাত। তাই অহেতুক ওর কথায় কান না দিয়ে মায়ার দিকেই ফোকাস করার সিদ্ধান্ত নিল রাহাত। মায়াকে নিয়ে বাসায় ফেরার সময় রাহাত চিন্তা করতে লাগল, মেয়েটাকে আর এত টেনশন দিবে না ভুলেও। মেয়েটা তো বেশ ভালোই কাজ করতে জানে। তাই আপাতত মায়াকে তাড়ানোর প্ল্যানটা ক্যান্সেল করে দিল রাহাত। কথাগুলো ভাবতে ভাবতেই মায়ার দিকে চোখ আটকে গেল রাহাতের। খোলা জানলা দিয়ে বাইরের দিকে মুখ করে আছে মায়া। বাতাসের কারণে মায়ার ওড়না আর চুলগুলো একটু পর পর এসে রাহাতকে স্পর্শ করে যাচ্ছে। আর সাথে সাথেই একটা মিষ্টি ঘ্রাণ যেন রাহাতের নাকে এসে লাগছে। রাহাত বুঝতে পারছে না এই মিষ্টি ঘ্রাণ, মায়ার চুল আর ওড়নার আধো স্পর্শ এসব ওর ভালো লাগছে নাকি খারাপ লাগছে। শুধু এই সময়টা চোখ বুজে উপভোগ করছে রাহাত। এটা ভালো লাগা নাকি আসক্তি সেটা নিয়েও রাহাতের ভাবার সময় নেই। ও শুধু চাইছে সময়টা আজ না হয় এখানেই থমকে যাক। রাহাত চোখ বুজে থেকেও মায়ার স্নিগ্ধ মনোরম ঘ্রাণটা যেন উপভোগ করতে পারছিল। কতক্ষণ এভাবে চোখ বুজে মেয়েটার উপস্থিতি অনুভব করছিল রাহাত নিজেও জানে না। একসময় রাহাতের হুঁশ ফিরে মোবাইলের রিংটোনের শব্দে। রাহাত খানিকটা চমকে চোখ মেলে পাশে তাকাতেই দেখতে পেল পাশে কেউ নেই। রাহাত ওর মায়াবতীটাকে তো একটু আগেও অনুভব করতে পারছিল, তাহলে হঠাৎ করে মেয়েটা কোথায় হাওয়া হয়ে গেল? কথাগুলো ভাবতে ভাবতে রাহাতের মোবাইলটা আরেকবার আর্তনাদ করে উঠতেই রাহাত স্ক্রিনের দিকে তাকিয়ে পিএ কলিং লেখাটা ভেসে উঠতে দেখেই কলটা তাড়াতাড়ি রিসিভ করে মোবাইলটা কানে লাগাল।
অপর প্রান্ত থেকে কিছু বলার আগেই রাহাত নিজেই মরিয়া হয়ে বলা শুরু করল। হ্যালো মায়া, কোথায় তুমি? না বলে চলে গেলে কেন? আর কখন গেছো আমি একটুও টের পাইনি কেন? হ্যালো, হ্যালো, কথা বলছো না কেন? টক টু মি ড্যাম ইট। স্যার, আমি মায়া নাই, আমি লিজা, আপনার পিএ। হোয়াট? লিজা? ওহ হ্যাঁ, সরি মিস লিজা। বলুন, কি জন্য কল করেছেন? সরি স্যার, আপনি হয়তো কোনো কারণে ডিস্টার্বড হয়ে আছেন। কিন্তু ভনিতা না করে মূল প্রসঙ্গে আসুন মিস লিজা। এমনিতেই আমার এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না। সরি স্যার, আসলে আসলে মিস মায়া কল করেছিলেন। উনি আপনার সাথে 2 মিনিট কথা বলতে চায়। হোয়াট? মায়া কল করেছিল? কখন? কোথায় ও এখন? স্যার, মিস মায়া তো উনার নিজের বাসায়। ওকে বলে দিন বিকেল 4:30 নাগাদ আমি অফিসে আসব। ও চাইলে তখন আসতে পারে। আর মিস মায়া কি করছেন আপনি? বয়সে আর পজিশনে ও যে আপনার সিনিয়র কথাটা কি ভুলে গেছেন নাকি আপনি? সেকেন্ড টাইম এই ভুলটা যেন আর না হয় মিস লিজা। সরি স্যার, আপনিই তো সেদিন নিষেধ করলেন উনাকে আপু কিংবা ম্যাডাম কিছুই বলে না ডাকতে। তাই আমি বুঝতে পারিনি। সরি স্যার। ঠিক আছে, ঠিক আছে। আপনাকে এত ব্যাখ্যা করতে বলা হয়নি। আপনি মায়াকে কল করে জানিয়ে দিন। আর হ্যাঁ, আমি এখন বাসায় যাচ্ছি। আমি 4:30টার মধ্যেই চলে আসার চেষ্টা করব অফিসে। তবু মায়া আগে পৌঁছে গেলে ওকে সোজা আমার রুমে নিয়ে গিয়ে বসাবেন। আর সুন্দর করে ট্রিট করবেন। ইট শ এন অর্ডার। মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। আর আমি চেষ্টা করব 4:30টার আগেই পৌঁছে যেতে। বাই এনি কেস পৌঁছাতে দেরি হলেও মায়া আসার সাথে সাথেই আমাকে কল করে জানাবেন। বোঝা গেল? জি জি স্যার। গুড। আর কিছু বলার আছে? আসলে স্যার, আরেকটা কথা ছিল। স্যার, মিস্টার দিহান এসেছেন। উনি নিজেকে আপনার ফ্রেন্ড পরিচয় দিচ্ছেন। ও দিহান শেখাওয়াত? ও দেশে কখন এলো? বাসায় আসতে বলে দিন। স্যার, আমি উনাকে বলেছি, কিন্তু উনি শুনছেন না। শুনছে না মানে কি? স্যার, উনাকে বলেছি আপনি আজ বিজি আছেন, তাই অফিসে আসেননি। বাসায় যেতে বলেছি উনাকে, কিন্তু উনি তো অফিস থেকে নড়ছেনই না। সারাদিন পিছে পিছে ঘুরছে, যেন উনাকে আমি অ্যাসিস্ট্যান্ট রেখেছি। হোয়াট? আপনি কি উনার সাথে 2 মিনিট কথা বলে নিবেন স্যার? মনে হয় উনি আমার কথা বিশ্বাস করছেন না। বারবার বলছেন আপনি অফিসে এলে আপনার সাথে দেখা করে তারপর যাবেন। উনার নাকি তাড়া নেই কোনো। আজকাল আমার পরিচিত সবাই কেমন অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। এদের কারো মতিগতি আমি কিছু বুঝতে পারছি না। ধ্যাত, ওকে বলে দিন থাকলে থাক, আর গেলে যাক। আমি আসা পর্যন্ত থাকতে পারলে কথা বলে নিব। এর আগে চলে গেলে পরে দেখব ব্যাপারটা। আপনি আপাতত আপনার নিজের কাজ করুন। জি স্যার। রাখছি স্যার। লিজা মেয়েটা দিহানের নামে কি বলল সেটা নিয়ে রাহাত মোটেও বিচলিত নয়। রাহাতের সমস্ত ধ্যান ধারণায় শুধু একটা নামই ঘুরপাক খাচ্ছে, আর সেটা হল মায়াবতী।
এই মেয়েটার কথা এত কেন ভাবছে রাহাত নিজেও জানে না, তবু ভাবছে। ভাবনাগুলোকে দূরেও সরিয়ে রাখতে পারছে না রাহাত। মায়াবতীর মায়াভরা মুখটার কথা চিন্তা করতে করতে কল্পনায় হারিয়ে গিয়েছিল রাহাত। তাই অতীত আর বর্তমানের ব্যবধানটা হঠাৎ করে টের পায়নি। এখন দুটোর অস্তিত্ব আলাদা হতে শুরু করেছে রাহাতের কাছে। একটু আগেই রাহাত যে কথাগুলো ভাবছিল তার প্রায় 6 মাস পার হয়ে গেছে। রাহাত খুব করে মায়াবতীর মায়ে ডুবে যেতে শুরু করেছিল। মেয়েটার লাজুক হাসি মাখা রাঙা মুখটা আর ভীত হরিণীর চাহনি যতটা না রাহাতকে মুগ্ধ করত, রাহাত তার চেয়ে বেশি মুগ্ধ হতো মেয়েটার কাজে। রাহাত কখনো মায়াকে কোনো একটা কাজে এক বিন্দু পরিমাণও ফাঁকি দিতে দেখেনি। আর এত নিখুঁতভাবে কাজগুলো করত যে রাহাত সেখানে চাইলেও খুঁত ধরতে পারত না। শুধু রাহাতের জন্য ডার্ক কফির ব্যাপারটা ছাড়া আর কি। মায়াবতীটা কখনো ঠিকঠাক করে ডার্ক কফি করতেই পারত না। আর সে কারণেই কি না কে জানে রাহাত ও মায়ার হাতের লাইট কফিতেই ধীরে ধীরে অভ্যস্ত হতে শুরু করেছিল। কথাগুলো ভাবতে ভাবতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল রাহাতের। স্যার, আপনি কি কোনো কিছু নিয়ে টেনশনে আছেন? হুম। না। আরে চাচা, আপনি গাড়ি থামাতে গেলেন কেন? আমি ঠিক আছি একদম। বাড়িতে চলুন তাড়াতাড়ি, আবার অফিসে যেতে হবে বিকেলে। তার আগে বাবার সাথে অনেক কথা বলা বাকি আছে। জি স্যার। গাড়ির ইঞ্জিন স্টার্ট হতেই রাহাত আবার সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজে ভাবনার জগতে পাড়ি জমাল। ঘটনাটা কয়েকদিন আগের। বিএসএম কোম্পানির সাথে প্রজেক্টটা নির্দিষ্ট সময়ের আগে ফুলফিল করতে পারার খুশিতে অফিসে একটা ছোটখাটো পার্টি থ্রো করেছিল রাহাত। অবশ্য আইডিয়াটা সম্পূর্ণ জুলির আর শোভানের ছিল। অফিসের সব স্টাফকেই পার্টিতে উপস্থিত থাকতে বলা হয়েছিল। এদিকে মায়ার এসব পার্টিতে যাওয়ার কোনো এক্সপেরিয়েন্সই নেই। কি পরে পার্টিতে আসবে, কেমন করে সাজবে, কি ড্রেসআপও সবকিছুই ধোঁয়াশা মেয়েটার কাছে। আর রাহাত মায়ার এত টেনশন দেখে হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা। এই মেয়েটাকে গড়ে পিঠে নিতে রাহাত কখনো কাহিল হয় না। উল্টো দারুণ একটা অনুভূতি কাজ করে রাহাতের মনে। যাই হোক, রাহাত মায়াকে নিয়ে একটা শপিং মলে এসে মেয়েদের গাউন সেকশনে এসেছে। এত গাউনের ভিড়ে বেচারির আবার অথই সাগরে পড়ার জোগাড়। রাহাত পাশ থেকে হাসতে শুরু করেছে ততক্ষণে। স্যার, আপনি একদম হাসবেন না। আমি মরছি টেনশনে আর উনি হেসে কুল পাচ্ছেন না। ধ্যাতো, আমি যাবই না পার্টিতে। সেটা বললে তো হবে না মিস মায়াবতী। কোম্পানির সাকসেসের পার্টি, সবাইকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। বলে দিবেন আমি অসুস্থতায় আসতে পারিনি। ভীষণ 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 জ্বর আমার। বিছানা থেকে উঠতেই পারছি না। হা হা হা। কাকে বলবো? পার্টি তো আমি থ্রো করেছি। এখন গেটআপের টেনশনে তোমার সত্যি সত্যি 105 ডিগ্রি জ্বর হলেও আমার বিশ্বাস হবে না। স্যার, ধ্যাতো, আমি আজ এক্ষুনি রেজিগনেশন দিব। হা হা হা। রেজিগনেশন দেওয়ার জন্য হলেও তোমাকে পার্টিতে আসতেই হবে। অফিসিয়াল কাজ সব অফিসেই কিনা। ধুর ছাই, ভালো লাগে না। হা হা। মিস মায়াবতী, আমি অবশ্য আপনার কাজটা চাইলে সহজ করে দিতে পারি। ইফ ইউ ওয়ান্ট। কি করে স্যার? প্লিজ প্লিজ বলুন না। প্লিজ। এই ধরো আমার মাস্টার কার্ড। পিন তো তোমার জানাই। নাও গো।
জাস্ট সোয়াইপ ইট এন্ড বাই হোয়াট এভার ইউ ওয়ান্ট। গো গো গো। স্যার? ও হ্যাঁ, টাইম বাউন্ড গেম কিন্তু ওকে। 10 মিনিটের মধ্যে গ্রাউন্ড ফ্লোরের সামনে আমার সাথে মিট করবা। আর শোনো, একদম কিপটামি করবে না কিন্তু। যা ইচ্ছে হবে নিবা, একদমই দরদাম করতে লেগে যাবা না। যা পছন্দ হয় 10 মিনিটের মধ্যে প্যাকিং করে আমার সাথে মিট করো। ফাস্ট। ইয়োর টাইম স্টার্ট নাও। স্যার? গো। 10 মিনিট পরে অবশ্য মায়া মুখ কালো করেই ফিরে এসেছে। সবকিছুর এত দাম যে মায়া কিছু কেনার সাহস পর্যন্ত পায়নি। রাহাত কিছু না বলে জোরেই হেসে ফেলেছিল। মাও কিছুটা বিব্রত আর বিরক্ত হয়ে শপিং মল থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে গাড়িতে গিয়ে বসে পড়েছে। একটু পরেই রাহাত এসে বসে গাড়ি ড্রাইভ ছুটালো মায়ার বাসার উদ্দেশ্যে। পুরো রাস্তায় একটা কথাও বলেনি মায়া বা রাহাত কেউই। মায়ার বাসার সামনে আসতেই রাহাত মায়াকে কয়েকটা প্যাকেট ধরিয়ে দিল। শপিং ব্যাগগুলো যে গাড়ির পিছনের সিটে রাখা ছিল মায়া খেয়ালই করেনি। মায়ার অবাক হওয়া মুখটার দিকে তাকিয়ে রাহাত আবার হাসল। গাড়ি স্টার্ট করতে করতে একটা কথা বলল রাহাত। আর সেটা শুনেও মায়া থতমত খেয়ে রাহাতের দিকে বোকার মতো তাকিয়ে রইল। রাহাতের গাড়িটা দূর থেকে আরো দূরে চলে যাচ্ছে, অথচ রাহাতের বলা শেষ কয়েকটা কথা তখনও মায়ার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। 7:30টার মধ্যেই রেডি হয়ে থাকবা, গাড়ি পাঠিয়ে দিব, সোজা অফিসে চলে আসবা। আর অবাক হওয়ার কিছু নেই, তুমি যে কিছুই কিনতে পারবা না সেটা আমি আগেই জানতাম। তবু একবার দেখতে চাইছিলাম কি করো। হা হা। বাই। একদম লেট করবে না আজকে। চলবে।